নমস্কার, আমি ডক্টর শাশ্বতী দত্ত। আজ ইগনুর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমি এসেছি আমার ছাত্রছাত্রীদের কাছে BHIC 102 ইউনিট 8 সম্পর্কে আলোচনা করব বলে। আপনাদের সকলকে এই আলোচনায় আমি স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়বস্তু সেটি হলো মিশরীয় সভ্যতা। এই মিশরীয় সভ্যতা আপনারা দেখছেন, এই ছবিটা পিরামিডের ছবি। মিশর বলতে আমাদের প্রথমেই পিরামিডের কথা মনে পড়ে। এই পিরামিড সমগ্র পৃথিবীর সভ্যতার সংস্কৃতির কাছে একটি বিস্ময় স্বরূপ। এবং ইউনিট 7 আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে এই মিশরীয় সভ্যতা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা, অর্থাৎ খ্রিস্টপূর্ব 4000 অব্দ থেকে 3000 অব্দের মধ্যে এই সভ্যতার বিকাশ হয়েছিল অন্যান্য সমসাময়িক সভ্যতার সঙ্গে। আজ এই মিশরীয় সভ্যতা ইউনিট 8-এ পৃথকভাবে আলোচনা করার উদ্দেশ্য হলো এই মিশরীয় সভ্যতার যে সকল রাজবংশের উত্থান হয়েছিল তাদের সম্পর্কে সামগ্রিকভাবে একটা জ্ঞান আহরণ করা এবং পাশাপাশি মিশরের যে সভ্যতার সংস্কৃতি, অর্থাৎ তাদের রাষ্ট্রনীতি, তাদের অর্থনীতি, সমাজ, ধর্মনীতি প্রভৃতির সম্পর্কে আপনাদের ওয়াকিবহাল করা। শুধু তাই নয়, মিশর সভ্যতা বা ইজিপশিয়ান সভ্যতা কিভাবে পতনের মুখোমুখি হয়েছিল সেই বিষয়টিও এই ইউনিটে তুলে ধরা হয়েছে। দেখুন, এই যে ম্যাপটা বা মানচিত্রটি আমি দেখিয়েছি, সেখানে নদী মাতৃক অর্থাৎ নীল নদের তীরে যে ইজিপশিয়ান সভ্যতা গড়ে উঠেছিল সেই বিষয়টি পয়েন্ট করে তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি এই নীল নদের তীরে ইজিপ্টে যে ছোট ছোট নগর বা বসতিগুলি গড়ে উঠেছিল সেই প্রাচীন মিশরে সেইগুলিও পয়েন্ট করে দেখানো হয়েছে। আলোচনা প্রসঙ্গে এই বিষয়গুলি উল্লেখ করা হবে। সুতরাং একটি বিষয়ে সুস্পষ্ট যে নীল নদ ছিল মিশর বা ইজিপ্ট সভ্যতার প্রাণ এবং নীল নদকে কেন্দ্র করেই এই সভ্যতার উত্থান পতন। সেই কারণেই এই সভ্যতাকে নীল নদের দান বা গিফট অফ নাইল বলা হয়। মানে এক্ষুনি আমি বললাম যে এটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা এবং এই মিশরে বিভিন্ন রাজবংশের আবির্ভাব ঘটেছিল। মোটামুটি ভাবে এই ইউনিটে যেই সময়টি আলোচনা হয়েছে, অর্থাৎ 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 332 খ্রিস্টপূর্বাব্দ, এই সময়ের মধ্যে প্রায় 30টি রাজবংশ তাদের নিজ নিজ কীর্তি রেখে গেছেন রাজনীতি, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি সকল ক্ষেত্রে, এবং তারা যা
রেখে গেছেন যেসব অবদান, সেগুলি সম্পর্কে জানতে মিশরের যে হাইরোগ্লিফস, প্যাপিরাসের উপরে যেই সমস্ত স্ক্রিপ্টগুলি পাওয়া গেছে এবং প্রত্নতাত্ত্বিক খনন কার্য প্রভৃতির উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া যায়। শুধু তাই না, সেই সময় যে সমস্ত সিল বা শিল মোহরগুলি পাওয়া গেছে, তার থেকেও সেই সময় রাজাদের নাম, তার স্থান এবং দেবদেবীর নাম, এগুলিও বিশেষ গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, দেবদেবীর নাম কেন গুরুত্বপূর্ণ? কারণ মিশর বা মিশরীয় সভ্যতা তার রাজনীতি, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, ধর্ম সবই কিন্তু এই দেবদেবী, তাদের প্রতি যে বিশ্বাস, তার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে এবং সাধারণ মানুষের যে জীবন, সেও কিন্তু এই দেবতার প্রতি বিশ্বাস, সেই বিশ্বাসকে কেন্দ্র করেই কেন্দ্রীভূত হয়েছে। শুধু তাই নয়, জীবিত অবস্থায় কেবল নয়, মরে যাওয়ার অর্থাৎ মৃত্যুর পরেও ধর্ম কিভাবে মিশরীয়দের জীবনকে বা পর লাইফ আফটার ডেথকে ঘিরে রেখেছে, সেই বিষয়টিও মিশরীয় সভ্যতা থেকে অবশ্যই ভাবে দেখার আছে, জানার আছে। কারণ এই যে পিরামিডের ছবিটা আমি তুলে ধরেছি, এই পিরামিড যেমন একদিকে ভাস্কর্যের চিহ্ন স্বরূপ, ঠিক অপর দিকে এই পিরামিডের অন্তঃস্থলে বা অভ্যন্তরে ঘুমিয়ে রয়েছে সেই সকল ফেরাও বা মিশরীয় রাজগণ, যারা বহুদিন আগে এই পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তাদের মামিফিকেশন বা তাদের যে শরীরগুলি, সেগুলো মমি করে সেগুলি আজও সেই গ্রেভের মধ্যে বা শবাধারের মধ্যে রেখে দেওয়া হয়েছে। যদি আপনারা এই কলকাতার যে মিউজিয়ামে যদি যান, তবে এই ধরনের মমি দেখতে পাবেন। এই যে বিভিন্ন রাজবংশ মিশরে রাজত্ব করেছে, সেই রাজবংশগুলোকে যদি আমি পরপর সাজাই, তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি প্রি ডাইনাস্টিক যুগ, যার সূচনা হয়েছিল 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে এবং মোটামুটি 3150 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। প্রি ডাইনাস্টি কেন? যখনও যেমন প্রি হিস্টোরিক, সেরকম তখনও ঠিক ডাইনাস্টিক লাইনটা শুরু হয়নি। এরপরেই হচ্ছে আর্লি ডাইনাস্টিক যুগ, অর্থাৎ যেই সময় যে মিশরের যে ডাইনাস্টি বা রাজবংশগুলো, তার পূর্ববর্তী পর্যায়ে আমরা এখানে প্রথম দিকের পর্যায় এইখানে আমরা দেখতে পাই। তার মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাজবংশ আর্লি ডাইনাস্টির অন্তর্গত। এরপরেই আসছে ওল্ড কিংডম। এই যে পরবর্তী পর্যায়কে ওল্ড কিংডম, মিডল কিংডম, নিউ কিংডম, অর্থাৎ পুরাতন রাজ্য বা রাজবংশ, মধ্যবর্তী রাজ্য বা রাজবংশ এবং নূতন রাজ্য বা রাজবংশ, এইভাবে ভাগ করা হয়েছে। তাহলে আপনাদের মনে হতে পারে এই ভাগটার কারণ কি? এই যে আমি বারবার বলেছি, এই ভাগটা কেবলমাত্র কথার কথা ভাগ নয়, এই ভাগের মধ্য দিয়ে যেমন রাজনৈতিক উত্তরণ হয়েছে এবং অভ্যন্তরে রাজনৈতিক বিবাদ হানাহানির জেরে একটি রাজবংশ থেকে অপর রাজবংশের উদ্ভব হয়েছে, তেমনি তার পাশাপাশি তাদের সংস্কৃতি, তাদের অর্থনীতি, তাদের ধর্ম, সবকিছু, তাদের রাষ্ট্রনীতি, সমস্ত কিছুরই কিন্তু উত্তরণ হয়েছে। এবং এই ঐতিহাসিকগণ বা প্রত্নতাত্ত্বিকগণ এই যে কালানুক্রমিক যে ঘটনাপঞ্জি, তার উপর নজর রেখে কিন্তু
এইভাবে তারা ভাগ করেছেন এক একটি কিংডমকে বা এক একটি রাজত্ব কালকে। তাহলে প্রি ডাইনেস্টিক পিরিয়ড, আর্লি ডাইনেস্টিক, ওল্ড কিংডম, এখানে চতুর্থ থেকে অষ্টম রাজবংশ। এরপরে আসছে ইন্টারমিডিয়েট সময়কাল। ইন্টারমিডিয়েট সময়কালটা কিন্তু তিন রকম দেখি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আচ্ছা, এই ইন্টারমিডিয়েট কেন এখানে দিয়েছে? অর্থাৎ সেই সময় কিছু ভাঙাচোরা হয়েছিল, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস লক্ষ্য করা যায়। একজন রাজাকে সরিয়ে একটি রাজবংশকে সরিয়ে অপর রাজবংশ এলো, রাজনৈতিক বিভ্রাট, গোলযোগ, এই সময়কালগুলোকে ভাগ করার জন্য বা আলোচনার সুবিধার জন্য ইন্টারমিডিয়েট কাল বলে এটাকে আলাদা করে স্পেসিফাই করা হয়েছে। তাহলে এরপরেই আসছে দশম ও একাদশ বংশের সময়কাল, অর্থাৎ ইন্টারমিডিয়েট, প্রথম ইন্টারমিডিয়েট পরবর্তী যে কিছুটা স্টেবিলিটি এসেছিল সেটি দশম ও একাদশ বংশের সময়কালে। এরপরে মিডল কিংডম দ্বাদশ ও ত্রয়োদশ বংশ রাজত্ব করেছিল। আবার আসছে দ্বিতীয় ইন্টারমিডিয়েট সময়কাল, চতুর্দশ থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি সপ্তদশ যে রাজবংশ, এইটার কি উল্লেখযোগ্য? এই যে চতুর্দশ থেকে সপ্তদশ রাজবংশে এই রাজারা বিদেশি ছিলেন, অর্থাৎ বোঝা যাচ্ছে তারা আগের রাজবংশকে বিতাড়িত করে তারা এসেছিলেন এবং এই রাজবংশ মিশরের ইতিহাসে হিক্সাস রাজবংশ নামে পরিচিত, তারাও বিদেশি ছিলেন। এরপরে আসছে নিউ কিংডম, অর্থাৎ অষ্টাদশ থেকে বিংশতিতম রাজবংশ এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর আবার ইন্টারমিডিয়েট সময়কাল আসছে, মানে সেখানেও আবার একটা উত্থান পতন বা ভাঙা গড়া। সেটা কি, কোন সময়কালটা? একেবারে একবিংশতি থেকে পঞ্চবিংশতিতম রাজবংশ, অনেকটা সময়কাল। এরপরে আসছে সাইথ রাজবংশ। সাইথ রাজবংশের সময় আমরা ষষ্ঠ বিংশতিতম রাজবংশ বা ২৬ নম্বর রাজবংশ দেখতে পাচ্ছি। এরপরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বিপর্যয় বা পরিণামের দিকে, যেই সময়কালটাকে পরবর্তী সময়কাল বা লেট পিরিয়ড বলা হচ্ছে। এই সময় মিশর পারসিকদের দ্বারা পদানত হয়েছিল ৬৬৪ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৩৩২ খ্রিস্টপূর্বাব্দ। এরপরে একটা বিরাট আঘাত আসে মিশরের বুকে এবং ম্যাসিডোনিয়ার যে দিগ্বিজয়ী বীর আলেকজান্ডার, তিনি এই মিশরকে আক্রমণ করেছিলেন। মানে এই যে এতগুলো রাজবংশের কথা বললাম, সেই রাজবংশের যে তালিকাটি সেটি আপনাদের 102 BHIC 102 ইউনিট 8 এর মধ্যে এই রাজবংশের তালিকাগুলো আপনাদের দেওয়া আছে, আপনারা প্লিজ সেটা দেখে নেবেন। তো এই রাজবংশ, এই যে আলোচনাটা আমরা করছি, এখানে কিন্তু পৃথকভাবে কোন রাজা কি কীর্তি করেছিলেন, কি কীর্তির জন্য তিনি বিখ্যাত হয়েছেন, তার রাজত্বকাল, এই বিষয়টি কিন্তু আমাদের আলোচনা নয়। এখানে যে প্রধানত সেই প্রিডাইনেস্টিক থেকে পরবর্তী সময়কালে সেখানকার মানুষের জীবনযাত্রা কিরকম ছিল, কিভাবে তাদের উত্তরণ হয়েছে, কিভাবে ছোট গ্রাম থেকে তাদের যাযাবর জীবন থেকে কি করে বড় বড় নগর গড়ে উঠেছে, কি করে স্থায়ী রাষ্ট্রের জন্ম হয়েছে, ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তাহলে যে প্রি ডাইনেস্টিক যে পিরিয়ডটা, সেই প্রি ডাইনেস্টিক পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কৃষি আবিষ্কারের পূর্ববর্তী পর্যায়। মানুষ যাযাবর জীবন যাপন করত এবং বিশেষ বিশেষ সিজন বা মৌসুমে তারা শস্য সংগ্রহ করে জীবন ধারণ করত এবং প্রত্নতাত্ত্বিক খনন কার্যে ছোট ছোট পাত্র পাওয়া গেছে, যেখানে তারা এই বীজগুলো তারা পুঁতে তারা যত্ন করে রেখে দিত। তার মধ্যে বার্লি আছে, গমের বীজ আছে এবং এই বীজ সাধারণভাবে অক্টোবর নভেম্বর মাসে কিন্তু এই বীজটি রোপণ করা হতো
অর্থাৎ শীত আসার আগে, এবং তারপরে সেই থেকে বীজ থেকে তারপর সেখান থেকে শস্যের উদ্গম হতো। এই যে প্রি ডায়নেস্টিক যুগ, এখনই তাহলে কি বললাম, এই সময় যাযাবর জীবন থেকে ধীরে ধীরে তারা স্থায়ী জীবনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং সেই সময় থেকে কিন্তু কিছুটা সামাজিক স্তরভেদ, জীবিকার ভেদাভেদ আমরা এই প্রি ডায়নেস্টিক যুগ থেকেই দেখতে পাচ্ছি। কিরকম না, উদাহরণ হিসাবে যে প্রত্নতাত্ত্বিক খনন কার্যে যা জানা যায় যে একে নিম্ন মিশরে কোন কোন মানুষ, যথা মেরিন্ডে বলে গ্রাম, তার মানুষরা পশুপালন করে জীবনযাপন করত। অপরদিকে ফায়ুমের মানুষ, তারা তখনও কিন্তু অতটা উন্নত হয়নি, তারা শিকারী সংগ্রাহকের জীবনযাপন করত। অপরদিকে দেখুন, আমরা যদি ঊর্ধ্ব মিশরে চলে যাই, সেখানে কিন্তু তারা তখন ইতিমধ্যে স্থায়ী জীবনযাপন করছে, তাদের জাঁকজমকপূর্ণ যে সমাধি দান রীতি ইত্যাদি কিন্তু ততদিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং এই সময়ে যে বদরীয় যে সংস্কৃতি, অর্থাৎ 5400 থেকে 3800 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, সেটা ওই প্রি ডায়নেস্টিক যুগেরই অন্তর্ভুক্ত। সেখান থেকে এই ধরনের যে সমাধি দান রীতির উল্লেখ রয়েছে, তার থেকে এদের যে সমাজের যে বিভাজন এবং যে এই সমস্ত সমাধি মন্দিরের ভাস্কর্য, তার ভেতরে যে রক্ষিত মূল্যবান সামগ্রী, এর দ্বারা কে সাধারণ মানুষ আর কারা সম্ভ্রান্ত ছিলেন সেই কথা জানা যায়। এবং এই সম্ভ্রান্ত ব্যক্তিরা তাদের অর্থ বিত্তের জোরে, ক্ষমতার জোরে এইসব সমাধি মন্দিরগুলি অলংকরণের জন্য তারা বিদেশে কারিগর প্রেরণ করতেন, এবং সমস্ত সামগ্রী তারা দূর দেশ থেকে তারা নিয়ে আসতেন। এতখানি তাদের ক্ষমতা প্রতিপত্তি ছিল, এবং এই সমস্ত কারিগরদের তারা তাদের প্রয়োজনে তারা নিযুক্ত করতেন। এরপরে আসছে আর্লি ডায়নেস্টিক সময়, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাজবংশ। এই যে আর্লি ডাইনেস্টি, এই আর্লি ডাইনেস্টিতে আমরা দেখতে পাচ্ছি এর প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট মেনেস, এবং তিনি ঊর্ধ্ব নিম্ন মিশরকে পলিটিক্যালি ইউনিফাই করে তিনি মিশরীয় সভ্যতার উন্নতির পথকে প্রশস্ত করেছিলেন। এবং আমি প্রথমেই বলেছি যে রাজারা ঐশ্বরিক তত্ত্বে বিশ্বাসী ছিলেন, এবং তারা মনে করতেন এই পৃথিবীতে তারা ঈশ্বরের প্রতিনিধি, এবং তার উপাধি ছিল সেই যুগে শেমসু বা ঈশ্বরের ভৃত্য, অর্থাৎ ঈশ্বর আমাদের পাঠিয়েছেন এবং তার ভৃত্য রূপে আমরা, সার্ভেন্ট রূপে আমরা আমাদের কাজটা করছি, সুতরাং আমরা যা করছি তা ঈশ্বরের নির্দিষ্ট। এবং সেই সময় যেসব পুরোহিতরা ছিলেন তাদেরকে বলা হতো ম্যানেথো। এই ম্যানেথোরা যা লিখে গেছেন তার থেকেও এই রাজার উপাধি, রাজার পদমর্যাদা সম্পর্কে অনেক কিছু জানা যায়। এইভাবে যখনই রাজা এলেন তখনই আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে মিশর কিন্তু রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাচ্ছে, যদিও তার বীজটা প্রি ডায়নেস্টিক যুগে হয়েছিল, কারণ সেই সময়ও রাজার অস্তিত্ব ছিল, যদিও এত বড় আকারে নয়। এরপরে যে বিষয়টিতে আমরা হাইলাইট করব, একেবারে ওল্ড কিংডম থেকে সেইথ যুগ পর্যন্ত তার রাষ্ট্রনীতি, সামরিক নীতি, সমাজ, অর্থনীতি, ভাস্কর্য, ধর্ম, অর্থাৎ এই যে ওল্ড কিংডম, আমরা যদি এই সময়টাকে প্রি ডায়নেস্টিক যদি সময়টাকে আমরা ধরি, যে এটাকে আমরা প্রি ডায়নেস্টিক সময়কালকে 5000 থেকে 3150 খ্রিস্টপূর্বাব্দ, তারপরে আর্লিটা 3150 থেকে মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসছে একেবারে 2500 খ্রিস্টপূর্বাব্দ।
এরপরে 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ, 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ, 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে আমরা একেবারে যেটা নিউ কিংডম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একদম মোটামুটি ভাবে 1000 খ্রিস্টপূর্বাব্দে গিয়ে শেষ হচ্ছে। তাহলে এই যে কি ধরনের ছিল এই ওল্ড কিংডম থেকে পরবর্তী পর্যায়গুলি, প্রথমে রাজা, তিনি যেহেতু রাষ্ট্রের হেড বা অভিভাবক, তার কথা দিয়ে আলোচনা শুরু করা যাক। একটু আগেই বললাম রাজা ছিলেন ঈশ্বরের প্রতিনিধি, এবং যেহেতু ঈশ্বরের প্রতিনিধি তিনি তো শাসন ব্যবস্থার হেড, তাহলে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে তিনি শাসন ব্যবস্থাও নিয়ন্ত্রণ করেন, আবার ধর্ম ব্যবস্থার শীর্ষেও তিনি বিরাজ করছেন, এবং এটা স্যাংশনটা যাতে যে সামাজিক এবং আইনসঙ্গত স্যাংশন, যে তিনি ঈশ্বরের প্রতিনিধি। কিভাবে আমরা দেখতে পাচ্ছি না, বিশ্বাস, প্রচলিত বিশ্বাস, তিনি সূর্য দেবতা রায়ের পুত্র ছিলেন, এবং শুধু তাই নয়, তাকে আইডেন্টিফাই করা হচ্ছে দেবতা হোরাসের সঙ্গে, যিনি বাজ পাখির মতন দেখতে ছিল, যার মুখমণ্ডল। আবার একই সঙ্গে তাকে ওসিরিস ও আইসিসের পুত্র বলেও অভিহিত করা হচ্ছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো মানুষের পুত্র নন তিনি যেন কোনো দেবতা এবং দেবীর পুত্র। তাহলে সেই অর্থে অনেক ঊর্ধ্বে ধর্মীয় জগতের মধ্যে তার উত্থান, এবং সেই প্ল্যাটফর্ম থেকেই তিনি তার রাজ্য শাসন করবেন। আর রাজা কিন্তু অটোক্রেটিক ছিলেন না, ম্যাটকে কি বলা হচ্ছে, এটা একটি ম্যাট আসলে তিনিও একজন দেবী, বলা হয় যে তিনি রায়ের পুত্রী, এবং মূলত নাম হচ্ছে মাই। এই দেবী হচ্ছে সততা, ন্যায়, নীতির প্রতীক, এবং মিশরে রাজা এবং পরবর্তীকালে পুরোহিতরা যারাই রাজ্য শাসন বা ধর্মীয় যে ব্যবস্থা প্রচলন করুক না কেন, সবকিছুর কিন্তু কেন্দ্রবিন্দু ছিল এই ম্যাট অনুশাসন। তাহলে রাজা যেহেতু তিনি শাসনতান্ত্রিক হেড এবং ধর্মনৈতিক হেড, কাজে তারই একমাত্র ক্ষমতা ছিল তার উত্তরাধিকারীকে নির্বাচন করার, যদিও এটাকে কেন্দ্র করে দরবার রাজ পরিবারে নানান রকম একটা অনৈক্য ও পরিবেশ সৃষ্টি হতো, এটা জানা গেছে। আর শাসন বিভাগের মধ্যে কি, তাহলে এই যে মিশরটা, রাজা কি করতেন, তার নিয়ন্ত্রণের বা তার শাসন কার্যের সুবিধার জন্য মিশরকে কতগুলো ইউনিটে ভাগ করেছিলেন। সব থেকে লোয়েস্ট ইউনিট হচ্ছে গ্রাউন্ড, তারপরেই ওপরে ছিল ক্ষুদ্র নগর, এবং তারপরে বিশাল রাজকীয় যে ভূসম্পত্তি। আর এই প্রত্যেকটি শাসনতান্ত্রিক একক তাকে বলা হতো নোমেস, এবং তার যে গভর্নর ছিলেন তিনি নোমার্ক নামে পরিচিত ছিলেন। ঊর্ধ্ব মিশরে 22টি এই ধরনের নোমেস, এবং নিম্ন মিশরে 19টি এই ধরনের নোমেস পাওয়া যাচ্ছে। এর রাজার সঙ্গে যুক্ত ছিল রাজাকে সাহায্য করার জন্য, তাকে পরামর্শ দেওয়ার জন্য নানান রকম আধিকারিক। এই আধিকারিকরা প্রথম দিকে রাজ পরিবারের সদস্য হতেন, কিন্তু পরবর্তীকালে যখন জটিলতা বাড়লো, তখন রাজ পরিবারের বাইরের যে ব্যক্তিরা, তাদেরও অধিকার হয়ে গেল, তারাও পারতেন এই আধিকারিক পদে নিজেদেরকে মনোনীত করতে। আর এই যে প্রশাসন, এই যে ওল্ড কিংডমের সময় রাজ্য শাসনের যে প্রশাসনের যে ভিত্তিটা আমরা জানি, অর্থ হচ্ছে এবং প্রশাসন, আইন, এগুলো কিন্তু রাজার রাজ্য শাসনের ভিত্তি। এখানে আর্থিক ও রাজস্ব বিষয়ক ভিত্তিটাই হচ্ছে ওল্ড কিংডমের প্রশাসনের মূল ভিত্তি ছিল। কারণ সম্পদ ছাড়া রাজ্য শাসন করা যাবে না,
সেখানে এই রাজ্য বিষয়ক যে বিভাগটা সেটা আবার দুটো ভাগে ভাগ ছিল। শস্য ভাণ্ডার, অর্থাৎ সেই যুগে শস্য ছিল সম্পদের উৎস এবং সেই শস্য তারপরে নানান রকম খনিজ ও অন্যান্য বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে যা আমদানি হতো তার দ্বারা রাজকোষ পূর্ণ হতো। আর এই মুখ্য আধিকারিক কারা ছিলেন? ভিজিয়ার। ভিজিয়ার ছিলেন কাউন্সিলর অফ অল অর্ডার্স অফ দ্য কিং। ভিজিয়ার ছিলেন সব থেকে ওপরে এবং টপ অফ দি আধিকারিক। এবং স্টাফসদের মধ্যে যেটা রয়্যাল স্টাফস, এবং তারপরেই আসছে কাউন্সিলর অফ অল অর্ডার্স অফ দ্য কিং, অর্থাৎ যিনি রাজাকে সর্বদিক দিয়ে রাজাকে নানান রকম পরামর্শ দিতেন। আর খনি ও বিদেশি বাণিজ্যের দায়িত্বে ছিলেন যিনি, তাকে যে পদাধিকারী তাকে ট্রেজারার অফ গড বলা হতো। এছাড়া সরকারি যে ভান্ডার, শস্য ভান্ডারের একজন আধিকারিক, কোষাগারের আধিকারিক এবং বিচারালয়ের আধিকারিক তাকে ওভারসিয়ার বলা হতো। তো এই যে বিভিন্ন আধিকারিকের কথা আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে আমি বলেছি যে ভিজিয়ার ছিলেন সব থেকে গুরুত্বপূর্ণ এবং তাকে রাজার মুখ্য সচেতক বললেও অত্যুক্তি হয় না। আর এই প্রত্যেক আধিকারিকদের কিন্তু জ্ঞান সম্পন্ন হতে হতো, কারণ যেহেতু জ্ঞান সম্পন্ন না হলে সুষ্ঠুভাবে রাজাকে পরামর্শ দেওয়া যাবে না, প্রশাসন পরিচালনা করা যাবে না। সেই জন্য জ্ঞান সম্পন্ন অর্থাৎ জ্ঞানী হতে হতো এবং অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হতো। এবং এক একজন আধিকারিক স্ক্রাইবে পরিণত হয়েছে, অর্থাৎ তার ডে টু ডে কাজ তারা লিখে রাখতেন। অর্থাৎ ডকুমেন্টেশনের কিন্তু একটা বিরাট গুরুত্ব সেই সময় ছিল এবং এই লেখনীকে হাতিয়ার করেই রাজনৈতিক ক্ষমতাকে তারা কি করতেন? নিজের অধীনে করতেন। আর মিশরীয় যে সিলগুলি ছিল সেগুলির গুরুত্ব অনেক ছিল। তার থেকে বিশেষ করে হিক্সাস যুগের সিল, সেই সিল থেকে রাজাদের, সেই সময়কার রাজাদের নাম পাওয়া যায়। এই সিলগুলি শারাব বা স্কারাব নামে পরিচিত ছিল। যে ভিজিয়ারের এখানে একটা ইমেজ তুলে দেওয়া হয়েছে। এই সিল থেকে একসঙ্গে দেবদেবীর নাম, রাজার নাম, স্থানের নাম এবং আধিকারিকরা কি উপাধি নিতেন, বিশেষ করে একাদশ থেকে পরবর্তী রাজবংশের যে সিলগুলি খুব গুরুত্বপূর্ণ ছিল। এই সিলের মধ্যে স্পাইরাল একটা মোটিভ থাকতো, যেটা স্পাইরাল। এই স্পাইরাল মোটিভ যুক্ত যে সিলগুলি, সেই সিলগুলি সমসাময়িক মিশর সম্পর্কে জানতে একটা গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু এই আধিকারিকরা যতই শক্তিমান হোক না কেন, তাদের পদ বংশানুক্রমিক ছিল না, কারণ তাদের পারফরমেন্সের উপরে তারা কতখানি প্রজাদের জন্য কাজ করছেন সেইটার উপর নির্ভর করত তারা কতদিন এই পদে টিকে থাকবেন। দেখুন, স্পাইরাল মোটিভের একটা ইমেজ আমি দিয়েছি, আর আপনাদের পুস্তকের মধ্যে সেই সিলের রয়েছে, ছবি রয়েছে। আর বিচার বিভাগীয় যে ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, রাজা ছিলেন প্রশাসনিক হেড, ধর্মের হেড, আবার আইন বিভাগের শীর্ষে। প্রজাদের মঙ্গলের জন্যই তিনি কাজ করতেন এবং মাঠ বা যে ধর্মানুশাসন যার দ্বারাই তিনি যা আইন প্রণয়ন করতেন তার বাইরে তিনি যেতেন না। তার মূল উদ্দেশ্য ছিল দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং এই ক্ষেত্রে আইন বিভাগ ও বিচার বিভাগের সঙ্গে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক ছিল। যে বলা যায় অনেক সময় আমরা দেখছি যে প্রশাসনের যিনি আধিকারিক তিনি আবার বিচার বিভাগের দায়িত্ব পালন করছেন। উদাহরণস্বরূপ পঞ্চম রাজবংশের সময় থেকে যিনি ভিজিয়ার, তারা প্রিস্ট অফ মাঠ বা বিচার বিভাগীয় দায়িত্ব পালনের অধিকারী হয়ে গেলেন এবং প্রিস্ট অফ মাঠ এই উপাধি পেলেন। তাহলে এর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিস্ট অফ মাঠ অর্থাৎ পুরোহিতকে বিচার বিভাগের সঙ্গে যুক্ত করে দেওয়ার অর্থ হচ্ছে
ধর্মকে আইনের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে। যে ফেরাও এবং রাজ পরিবারে নারীদের একটা ইমেজ আমি তুলে ধরেছি। আর যুদ্ধের বিষয়টা, সামরিক ব্যবস্থাটা কিরকম ছিল না, প্রথম দিকে যুদ্ধটার অত প্রচলন ছিল না, যুদ্ধের ক্ষেত্রে রাজার অনুমতি নিতে হতো, কিন্তু পরের দিকে মিডল কিংডমের সময় থেকে আয়ুধগুলি উন্নত হয়ে গেল, পরিস্থিতি জটিল হয়ে গেল, ওই জন্য যুদ্ধ অপরিহার্য হয়ে উঠলো। কারণ আমরা আগের ইউনিটে বলেছি যে যত জমিকে জমি দখল নিতে পারবে তত তার অধিকার বা তার ক্ষমতা বর্ধিত হবে। প্রথম দিকে যুদ্ধে সাধারণ যে স্থানীয় যে সৈন্য তাদেরকে নিযুক্ত করা হতো, কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে সেখানে পেশাগত সৈন্যের সেখানে আবির্ভাব হচ্ছে, ভাড়া করা হচ্ছে সৈন্যদের, অর্থাৎ মার্সেনারি ট্রুপস, এবং কৃতদাসদেরও কাজে লাগানো হচ্ছে। তাদেরকে নিজ নিজ নেমেস থেকে দূরে নিয়ে নুবিয়ার দুর্গে নগরাধিকারিক ও নিরাপত্তা রক্ষীর তত্ত্বাবধানে তাদেরকে রাখা হচ্ছে, এবং সেখান থেকেই তারা যুদ্ধ ক্ষেত্রে তাদেরকে প্রেরণ করা হচ্ছে। তাহলে যুদ্ধের বিষয়টিও পেশাদারিত্ব এসে গেছে যুদ্ধের ক্ষেত্রে। তাহলে এইভাবে কিন্তু আপনারা দেখছেন মিডল কিংডমের সময় থেকে একটা সবদিকে একটা উত্তরণ হচ্ছে, এই যে পেশাদারি যোদ্ধার একটা ইমেজ আমি তুলে ধরেছি। সমাজ ও অর্থনীতি কি না, রাজারা তো রাজ্য শাসন করেন, অনেক আইন প্রণয়ন করেন, কিন্তু মিশরে মোটামুটি ভাবে ন্যায়ের সমতা থাকলেও সাধারণ মানুষের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না, যেটা যুগে যুগে আমরা দেখতে পাচ্ছি। সমাজের নিচু তলার মানুষদের অবস্থা, তারা কিন্তু সেরকম ভাবে সম্পদশালী কখনোই থাকে না, তারা কখনো জমির সঙ্গে যুক্ত হতো, আবার কখনো কখনো তাদের নিজেদের জমি থাকতো না, আবার কখনো তারা ছিল তাদেরকে কোনো রাজ্য জয় করে তাদেরকে কৃতদাস হিসাবে নিয়ে আসা হতো, সেখানে তাদেরকে দিয়ে বাধ্যতামূলক নানান রকম রাষ্ট্রের নির্মাণ প্রকল্প বা ধরুন বাঁধ তৈরি বা পিরামিড তৈরি ইত্যাদি কাজে লাগানো হচ্ছে, এবং তাদের নিজস্ব জমিও থাকতো না। যাই হোক, তা এই যে যারা জমিতে কাজ করতেন তারা শস্যের মাধ্যমে পারিশ্রমিক লাভ করতেন, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। এই সাধারণ মানুষের জন্য স্থানীয় বাজার থাকতো, যেটা রাজকীয় বাজারের বাইরে, সেখানে তারা তাদের দৈনন্দিন যে সমস্ত জিনিসপত্র সামগ্রী তারা কেনা বেচা করতো, এবং সেই সময় কিন্তু অর্থর মাধ্যমে কেনা হতো না, বার্টার সিস্টেম, অর্থাৎ দ্রব্যের মাধ্যমে বিনিময় হতো। খাদ্যবস্তু, পানীয়, গয়না, কাপড়, মাছ ধরার বড়শি, এবং শোবার জন্য বালিশের পরিবর্তে কাঠের তৈরি একটা তাকিয়া তারা ব্যবহার করতেন। দেখুন বাজারের একটা ছবি তুলে ধরেছি। আর সমাজ যখন থাকবে, আর একটু আগেই আমি বললাম শিক্ষিত হতে হতো আধিকারিকদের, তাহলে তার সেই ক্ষেত্রে তাহলে মিশরীয় যে সভ্যতার সঙ্গে দর্শন, তার সাহিত্য, ভাষার একটা সম্পর্ক আছে। মিশরীয় ভাষাকে আমরা কি বলছি, মিশরীয় যে স্ক্রিপ্ট দেখেছি সেটি হচ্ছে হায়ারোগ্লিফিক বলা হয়, এবং এই হায়ারোগ্লিফিকের ছবি আমি আগের দিনও দিয়েছি, আজকেও দিয়ে দেব। এবং প্যাপিরাসের প্রথম দিকে প্যাপিরাসের উপর এই স্ক্রিপ্ট গুলি লেখা হতো, মিশরীয় যে সমস্ত স্ক্রিপ্ট, কিন্তু তারপরে যখন অর্থ ছিল না নগদ, শস্য, গবাদি পশু, রুটি, মদ, লিনেন প্রভৃতি, এটা আমরা দেখেছি, আমরা আমাদের আর্য যুগেও আমরা সেই একই দেখেছি। আর কিভাবে এটার মূল্যটা নির্ধারণ হতো, সেই যে বস্তুটার কোয়ালিটি, যদি ভালো কোয়ালিটি তাহলে রূপোর মূল্যে, তার থেকে কম তামার মূল্যে, তার থেকেও যদি আরো ইনএক্সপেন্সিভ হয় তবে শস্যের মূল্যে। যেমন ঝুড়ি জাতীয় সস্তা বস্তু শস্যের বিনিময়ে ক্রয় করা হতো। আর বাণিজ্যিক পণ্য খাদ্যশস্য ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়। খাদ্যশস্যের মধ্যে গম, বার্লি, বাণিজ্যিক পণ্যের মধ্যে শণ, প্যাপিরাস। আর সেই সময়
নীল নদে পলি মাটির জন্য তা কৃষির অনুকূল ছিল এবং তার জন্য প্রচুর ফসল হতো, কিন্তু অনেক সময় জমি পুরো প্লাবিত হয়ে নষ্ট হয়ে যেত, বা খরার মরশুমে যাতে সে চাষের কাজ আটকে না থাকে তার জন্য জলসেচের ব্যবস্থা করা হলো। এবং এই জলসেচের ক্ষেত্রে মেসোপটেমিয়ার যে জল উত্তোলন পদ্ধতি গ্রহণ করেছিল মিশরীয় চাষিরা, এই পদ্ধতিকে সাদুফ বলা হয়। দেখুন কি করে জল উত্তোলন করছে, এই যে কি সুন্দর, দেখুন নীল নদের তীরে তার পলি মাটিতে যে কি সবুজ একটা নগর তৈরি হয়েছে, সভ্যতা। এবং সাধারণভাবে অক্টোবর থেকে মার্চের মধ্যে বীজ বপন করা হতো। এই জলসেচ যখন হচ্ছে, চাষ হচ্ছে, স্থানীয় শ্রমিকরা কি কোনো একজন স্থানীয় আধিকারিকের নেতৃত্বে কাজ করতেন, এবং জলসেচ প্রকল্পগুলিও কিন্তু সরকারি প্রজেক্ট ছিল। মিশরীয় কৃষকের ছবি তুলে ধরেছি। আর বাণিজ্য কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। ব্যাবিলন, আধুনিক লেবানন, সিরিয়া, ভূমধ্য সাগরীয় বাণিজ্য তখন ক্রমাগত চলতো, এবং গ্রাম স্তরের উপরে যেই সব বাণিজ্য হতো সেই বাণিজ্য কিন্তু সরকারি নিয়ন্ত্রণাধীন হতো, এবং এই ক্ষেত্রে কোষাগারের অর্থাৎ সরকারি কর্মচারীরাও ইনভলভ হতেন। দেখুন বাণিজ্যের ছবি, কি কি ধরনের বাণিজ্যের যে সমস্ত বস্তুগুলো, না মিশর থেকে আবলুস, লেবানন থেকে কাঠ আমদানি হতো, আর তার পরিবর্তে মিশর আবলুস কাঠ, সুগন্ধি, আঠা প্রভৃতি রপ্তানি করছে। নীলকান্ত মণির খোঁজে মিশরের সিনাই প্রদেশে পাঠাচ্ছে অভিযান, সিরিয়ার এবিয়াতেও পাঠাচ্ছে। আবার অনেক সময় রাজাদের, আবার বিদেশি রাজাদের উপঢৌকন পাঠানো হতো, যেমন ব্যাবিলনের রাজা ল্যাপিস লাজুলি, ব্রোঞ্জ প্রভৃতি পাঠাচ্ছে। অপরদিকে যে ইজিপশিয়ান রাজা, তারাও অনেক কিছু উপঢৌকন সমস্ত কিছু পাঠাচ্ছে। তো অর্থাৎ এই যে যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে রাজারা নিজেদের মধ্যে যে ডিপ্লোম্যাটিক, এখন যে ডিপ্লোম্যাটিক ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি সেটা কিন্তু কখনো কিন্তু বজায় ছিল। দেখুন এই একটা ইমেজ তুলে ধরেছি গয়না, জিওরাট, তামা প্রভৃতির, এবং আবলুস, নীলকান্তমণি, বৈদুর্যমণি। আর ধর্মের ক্ষেত্রে কি করা হতো, দেব দেবীর উপর না ব্যক্তি সত্তা আরোপ করা হচ্ছে, অর্থাৎ তার চেহারাটা, তার যে আকৃতি, যেমন আমাদের এখানে আমরা দেখেছি যে মা মনসা, তিনি রেগে রুষ্ট হচ্ছেন যখন, তখন কিন্তু তিনি চাঁদ সদাগরকে শাস্তি দিচ্ছেন। তার যে দৈবী মহিমার থেকে তার মধ্যে একটা মানবী মহিমা আরোপিত হচ্ছে। এরকম আমরা যদি আর্য পিরিয়ডে দেখি, বৈদিক যুগে আমরা দেখছি কি, আমরা বায়ু দেবতা, তারপরে চন্দ্রদেব, আমরা সূর্যদেব, সেরকম একই রকম কিন্তু মিশরেও কিন্তু এই ধরনের সত্তা, এবং তারা প্রকৃতি দেবতার পূজা করত। তবে একটা জিনিস আমরা যেমন আমাদের ইয়েতে পুরাণে পেয়েছি, দেবতারা সেই অমৃত ভক্ষণ করে তারা একেবারে অমর, কিন্তু মিশরীয়রা তখন বিশ্বাস করত যে দেবতারাও মরণশীল, এবং মানুষ এবং দেবতাদের আমরা মনে করি ব্রহ্মা, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তাদেরও একজন সৃষ্টিকর্তা ছিল যিনি দেবতাদেরও সৃষ্টি করেছেন। এবং আমাদের যেমন চিত্রগুপ্ত সমস্ত দেখেন, চন্দ্র দেবতা থট দেবদেবী এবং মানুষের জীবনের সবকিছু হিসাব রাখতেন। রা, পিতা, ওসিরিস, আইসিস, নিট, আমুন, হাতর, আতুম, মিন, খানুম প্রভৃতি বিভিন্ন দেবতা, দেবী দেবতার উল্লেখ আমরা এখানে পাচ্ছি। যেমন রা, এখানে খানুম, খানুম হচ্ছে উর্বরতা, জলের দেবতা। রা সূর্য দেবতা এবং তিনি সৃষ্টির দেবতা, অর্থাৎ আমাদের ব্রহ্মার মতন। পিতা, তিনি হচ্ছে PTAH, পিতা তিনি হচ্ছেন কারিগর এবং আমাদের বিশ্বকর্মার মতো। ওসিরিস, তিনি পাতালের দেবতা এবং মৃত রাজাদের ভবিষ্যৎ নির্ধারণ করেন তিনি। দেখুন রায়ের একটা ছবি দিয়েছি।
আইসিস তিনি হচ্ছেন অন্তরিক্ষতা বায়ুর দেবতা, নিথ হচ্ছে যুদ্ধের তিনি দেবী, হাথর হচ্ছে প্রেমের দেবী, আমাদের রতি দেবী রতির মতন, এবং হোরাস তাকে দেখতে বাজ পাখির মতন, তার মুখমণ্ডল, অনিমিষ তার মুখটা শিয়ালের মতো। তিনি আমাদের যেমন আমরা যেমন মনে করি আমাদের যমরাজ আছে, তিনি তার লোকদেরকে যমদূত পাঠান যমপুরীতে নিয়ে যাওয়ার জন্য, সেরকম আনুবিস এসে দেখুন যে রাজারা ফেরাওরা মারা গেলে তার আত্মাকে তিনি নিয়ে যাচ্ছেন পরপারে। আর এই আইসিস, হোরাস, অসিরিস, হাথরের ছবি তুলে ধরেছি, প্লাস সততার দেবী মাছ এবং দেবতা আতুমের ছবি তুলে ধরেছি এখানে। যে দেখুন এই যে আমরা যে নানান ধরনের এখানে আমরা এবং তার মানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, পুরো ব্রহ্মাণ্ডকে এই দেবতারা তারা কিন্তু নজরদারিতে রাখতেন, এবং তাদের মধ্যে একটা দেবতাদের মধ্যে নানা রকম ভাগ ছিল। আমন আবার বায়ুর দেবতা, আতুর পৃথিবীর দেবতা, সৃষ্টির দেবতা, মানে কখনো রা, কখনো আতুম, এই যে একটা ডিভিশন অফ কি বলবো ওয়ার্ক হয়ে যাচ্ছে। আর রাজারা কিরম ভাবে শ্রদ্ধা নিবেদন করতেন, নানা রকম সামগ্রী দিতেন, ভূমি প্রদান করতেন, মন্দির তৈরি করতেন, এবং মন্দিরের নামে যখন এখনো আমরা দেখতে পাই যে আমাদের ভারতবর্ষের এক একটা মন্দিরের প্রচুর সম্পদ। আমরা যদি পুরীর মন্দির দেখি, আমরা যদি তিরুপতির মন্দির দেখি, তাহলে আমরা দেখবো যে সেখানে প্রচুর সম্পদ এক একটা মন্দিরে রক্ষিত রয়েছে। এবং জানবেন এই সম্পদের জন্য আকৃষ্ট হয়েই কিন্তু বারে বারে আমাদের কিন্তু ভারতবর্ষে বিদেশি আক্রমণ ঘটেছে। এই যে সোমনাথ মন্দিরকে বারে বারে আক্রমণ করা হয়েছে, তার পেছনেও কিন্তু সম্পদ। তো এই যে দেবতার নামে কিন্তু শ্রমিকদের মানে নিযুক্ত করা হচ্ছে, যদিও নামে ফেরাওরা নিযুক্ত করছেন, কিন্তু অর্থ কিন্তু সে মন্দির ফান্ড থেকে দেওয়া হচ্ছে। আর পুরোহিতের একটা গুরু দায়িত্ব ছিল মন্দিরের সম্পদ রক্ষণাবেক্ষণের, এবং তাকে বলা হতো মানুষ এবং ঈশ্বরের মধ্যবর্তী একটা কানেক্টিং লিঙ্ক। এবং মন্দিরের যাবতীয় অর্থাৎ যে দৈনন্দিন যে প্রাত্যহিক নৈবেদ্য দেওয়া থেকে আরম্ভ করে মন্দিরের শস্য ভাণ্ডার, মন্দিরের ক্ষেত, মন্দিরের যাবতীয় রক্ষণাবেক্ষণ সবকিছু পুরোহিতের দায়িত্ব ছিল। কোথাও তার জন্য ছোট মন্দিরে কোথাও 50 থেকে 80 জন পুরোহিত থাকতেন, আবার বড় মন্দিরে 250 থেকে 300 জন পুরোহিত থাকতেন। আর এই পুরোহিত বা পায়ের পদ কিন্তু বংশানুক্রমিক ছিল। আর প্রথম দিকে রাজ পরিবারের ব্যক্তিরা একমাত্র পুরোহিত হতে পারতেন, কিন্তু পরের দিকে রাজ পরিবারের বাইরেও হতেন। এই পুরোহিতদেরও কিন্তু ভাগ ছিল, এবং লেকচার পুরোহিত, সেম পুরোহিত, হেম নেচার পুরোহিত, জ্ঞানমতেফ পুরোহিত। লেকচার পুরোহিতকে কিন্তু অনেক জ্ঞানী হতে হতো, কারণ মন্দির, অন্তিম সংস্কার সবেতেই তাকে ধর্ম পুস্তক পড়তে হতো। আর নানান রকম তিনি যেমন শাসন ব্যবস্থাতেও অংশগ্রহণ করতেন, তেমনি দেবতা বা কোনো ব্যক্তি যদি লোকান্তরিত হতো, সব বিষয়টি দেখভালের দায়িত্ব তার উপর। দেখুন একটি ব্যক্তি মারা গেছে, তার আত্মাকে কি করে সেখান থেকে নির্গত করতে হবে, বা কোনো অসুস্থ ব্যক্তিকে কি করে ম্যাজিক দ্বারা ট্রিটমেন্ট করতে হবে, সেও কিন্তু পুরোহিতের দায়িত্ব। আর এই সেম পুরোহিত তারা ছিলেন উপাসনার সঙ্গে যুক্ত, এবং ধীরে ধীরে এই সেম পুরোহিতরা তারা কিন্তু কিছুটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদ পায়, এবং প্রধান পুরোহিতের সমতুল্য হয়ে যায় মন্দিরের কাজ দেখাশোনা করা, কারিগরদের দেখাশোনা করা প্রভৃতি কাজ। যারা একটু অধস্তনেও যারা হেম নেচার পুরোহিত ছিলেন, তারা কি করতেন, তারা মন্দিরের মধ্যে যে অভয় অরণ্য বা স্যাংচুয়ারি ছিল সেটা দেখাশোনা করতেন। আর যারা একটু ওপরের দিকে থাকতেন, তারা প্রশাসকের ভূমিকা পালন করতেন,
এবং দেবতাকে নিবেদনের আগে প্রত্যেকটা উপকরণ নৈবেদ্যের পরীক্ষা নিরীক্ষা করতেন। এইগুলো হচ্ছে কেন্দ্রস্থল মন্দির এবং রাজপ্রাসাদ। আর কি ইয়ারমুদের পুরোহিত, তিনি সমস্ত পারলৌকিক কাজ করতেন। রাজা অনেক সময় ফার্স্ট প্রিস্ট বা প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করতেন। আর পুরোহিতদের অর্থ কোথা থেকে আসতো? না মন্দিরে যে ভান্ডার থাকতো দেবতার নামে রক্ষিত, সেখান থেকে। কিন্তু পুরোহিতরা পারিবারিক জীবন যাপন করতেন, কোনো মনাস্টিক অর্গানাইজেশন গড়ে ওঠেনি, বিশেষ তাদের একটা মর্যাদা স্থান ছিল। এবং সেটা কি করে বুঝতে পারছি? যে না যে মন্দির গাত্রে তাদের প্রতিকৃতি দেখা যাচ্ছে। ধর্মের সঙ্গে সঙ্গে তারা একদিকে সরকারি কাজও করছে, আবার বাণিজ্যিক কাজও করছে। এইরকম কিছু পুরোহিতের কথা জানা যায়, যেমন হারকুফ, আনুরিসমাস, নেবনেচেরু প্রভৃতি। তিনি একাধারে এই যে নেবনেচেরু পুরোহিতের কাজও করছেন, আবার স্মৃতিস্মারক সম্বন্ধিত কাজও করছেন। আমি প্রথমেই বলেছিলাম নীল নদীর তীরে নানান রকম নগরী গড়ে উঠছে, সেগুলোর উদাহরণ আমি দেখিয়েছি। তার মধ্যে হেরাকনপলিস, অ্যাবিদাস, এলিফ্যান্টাইন। আর বেশিরভাগ যে বসতিগুলো মরুদ্যানে গড়ে উঠতো, কারণ মরুভূমিতে জল না পেলে কি করে সেখানকার মানুষ বাঁচবে। এরকমই দাখলা, খারাক, বাহারিয়া হচ্ছে মরুদ্যানে গড়ে ওঠা কিছু বসতি। আর নগরের বৈশিষ্ট্য কি ছিল? যথেষ্ট ঘন বসতি ছিল, এবং নগরের বাইরে প্রাচীর সাধারণত সীমান্তবর্তী এলাকায় দেখা যেত। সাধারণভাবে নগরের বাইরে প্রাচীর থাকতো না, কিন্তু নগরের মধ্যে যে মন্দির থাকতো, সেই মন্দিরটা কিন্তু দেখুন প্রাচীর বেষ্টিত থাকতো। আর কি দেখুন মন্দিরের ইমেজ। আর তারা সীমান্তকে নিরাপদ করার জন্য কিন্তু বিশেষ আগ্রহী ছিল। কেন? না একদিকে তাদের রাজনৈতিক স্বার্থ, অপরদিকে অর্থনৈতিক স্বার্থ। এবং অর্থনৈতিক স্বার্থ কি? তাদের বাণিজ্যিক স্বার্থ। এবং নানাবিধ তাদের যদি রাজনৈতিক ভাবে যদি সেটা যদি পিসফুল হয়, তাহলে তাদের অর্থনৈতিক যে অভিযানগুলো সঠিক হবে, এবং তারা জিওরাইট, এমিথিস, তামা, সোনা প্রভৃতির ওপর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তারা এক একটা অভিযান করত। এরকমই আমরা দেখতে পাচ্ছি। এবং ঠিক যেই জায়গায় এই সব সম্পদ ছিল সেগুলিকে তারা দখল করতেন। এরকমই একটা ছিল বুহেম, যেখানে তাম্র ভান্ডার ছিল। এবং নুবিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি আবরুশ কাঠ, হাতির দাঁত প্রভৃতি সংগ্রহ করছে। যেটা কি পিরামিড, মিশরের পিরামিড হচ্ছে অনন্য বিস্ময়। প্রথম দিকে ছিল সাধারণ সমাজ, যেটাকে মাস্তাবা বলছে। আস্তে আস্তে তৃতীয় বংশ থেকে কিন্তু বেড়ে গেল, বিশাল ম্যাসিভ পিরামিড তৈরি হলো। চুনা পাথর, লাল পাথর, থাকযুক্ত পিরামিড ইত্যাদি বিভিন্ন পিরামিডের কথা আমরা দেখতে পাচ্ছি। এই পিরামিডের গায়ে একটা নৌকো বাঁধা থাকতো। বলা হতো যে এই নৌকা চড়ে তিনি মরণ যে নদী সেটা পার হবেন। আর এই যে চতুর্থ রাজবংশের প্রতিষ্ঠাতা স্নেফেরু, তিনি মিশরের বিভিন্ন অংশে তিনি পিরামিড গুলো নির্মাণ করেছিলেন। তার মধ্যে হেরাকনপলিস, নাকাদা প্রভৃতি যে সমস্ত রাজনৈতিক অর্থনৈতিক সেন্টার ছিল সেগুলো গুরুত্বপূর্ণ। আর কি ছিল? পিরামিড নগরী বলা হতো থেবেকে। এইখানে 500 বছর ধরে ফেরাও ও রানীদের মমি রক্ষিত ছিল। এইখান থেকে তুতেনখামেনের মমি পাওয়া গেছে। আর যখন মামিফিকেশনের পরে, অর্থাৎ যখন সমস্ত শরীরের ভেতর থেকে কিডনি, ইন্টেস্টাইন সব বার করে নেওয়া হতো, ওগুলো একটা বেদির তলায় রাখা হতো, যার বিশ্বাস ছিল এর দায়িত্বে থাকতেন যে আইসিস এবং নেফিটি ইত্যাদি যে দেবীরা। এবং পিরামিডের গায়ে পঞ্চম রাজবংশ থেকে পিরামিডের গায়ে লিপি লিখন শুরু হলো, যাকে পিরামিড টেক্সট বলছে।
এবার ধীরে ধীরে মিশরের পতন, প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, ভূমিকম্প, শস্য নাশ, বাণিজ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, কেন্দ্রীয় শাসন ব্যবস্থার দুর্বলতা, আভ্যন্তরীণ বিশৃঙ্খলা, তার ফলে অর্থনীতি ভেঙে পড়ল, যুদ্ধে কোষাগার বিধ্বস্ত হলো, স্থলপথে জলপথে বৈদেশিক আক্রমণ হচ্ছে এবং এই বিদেশি আক্রমণের সুযোগে কিছু স্বার্থান্বেষী মানুষ তারা ক্ষমতা দখল করছে। এরকমই হচ্ছে পুরোহিত শ্রেণী, উদাহরণ আমুনের থিবীয় পুরোহিত যে সমাজ, তারা রাজনৈতিক ক্ষমতা দখল করেছিল এই নৈরাজ্যের অবস্থাকে কাজে লাগিয়ে। দেখুন বিদেশি আক্রমণ হচ্ছে এবং লিবিয়া থেকে নুবিয়া থেকে আক্রমণ হচ্ছে এবং নবম থেকে অষ্টম খ্রিস্টপূর্বাব্দে লিবিয়া ও নুবিয়া আধিপত্যে মিশর কিছুটা হলেও সমস্যার মোকাবিলা করছে। আবার সপ্তম খ্রিস্টপূর্বাব্দে কিছুটা গৌরব পুনরুদ্ধার হচ্ছে, কিন্তু আবার 671 থেকে 663-তে অ্যাসিরীয় আক্রমণ হচ্ছে। শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আকিমেনিয়ান আক্রমণ ও ম্যাসিডোনিয়ার আলেকজান্ডারের আক্রমণে মিশর একেবারে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। তাহলে কি মূল্যায়ন আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে সমগ্র বিষয়টি পর্যালোচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ব্রোঞ্জ যুগে নীল নদকে কেন্দ্র করে একটি বৃহৎ এবং মহান সভ্যতা গড়ে উঠেছিল এবং যা একাধারে বহু মহান ফেরাওয়ের জন্ম দিয়েছে, যারা তাদের নিজ যোগ্যতা বলে মিশরকে উত্তরোত্তর উন্নতির পথে নিয়ে গেছে। যদিও আমরা দেখতে পাচ্ছি শেষ পর্বে শাসনতান্ত্রিক বিশৃঙ্খলার কারণে বিদেশি শাসক দখল করছে ক্ষমতা এবং পুরোহিত শ্রেণী ক্ষমতা দখল করছে এবং অবশেষে আলেকজান্ডারের আক্রমণ হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে বিচার করলে যে মিশরের অর্থনীতি, রাষ্ট্রনীতি, সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা ইগ্যালিটেরিয়ান সোসাইটি। রাজারা কিন্তু সব সময় ধর্মের শপথ নিয়ে তারা প্রজাদের মঙ্গলের চেষ্টা করতেন এবং আধিকারিকদেরও সেই মতে পরিচালিত হতে নির্দেশ দিতেন। আবার পুরোহিতরা তারা একদিকে ধর্মীয় কাজও করতেন, আবার বাণিজ্য অর্থাৎ অর্থনীতি, প্রশাসন সব কিছুই তারা দেখাশোনা করতেন। এক সেন্সে বলা যায় প্রশাসন, ধর্ম এবং রাষ্ট্রনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা সব এক সূত্রে বাঁধা ছিল। তবে কৃতদাসদের অবস্থা যে খুব একটা উন্নত ছিল তা বলা যায় না, তাদের বাধ্যতামূলক শ্রম দিতে হতো। কিন্তু আমরা গতদিন আমরা দেখেছি কি যে কারিগররা, তারা যারা আংশিক সময়ে ছিলেন, তারা মন্দিরে কাজ করাকে সম্মানের বলে মনে করতেন এবং অন্য সময় তারা জমিতে কাজ করতেন। রাজারা কিন্তু ইরিগেশন বা জলসেচের প্রতিও তাদের বিশেষ নজর ছিল। তার দ্বারা আমরা বলতেই পারি যে প্রজাদেরকে কিন্তু তারা কখনো নেগলেক্ট করেনি। একইভাবে সাহিত্য সংস্কৃতি গড়ে উঠেছে। প্রথম দিকের যে সাহিত্য সেটা ধর্মভিত্তিক হলেও আস্তে আস্তে ধর্ম থেকে সরে গিয়ে ধর্মনিরপেক্ষ সাহিত্য রচিত হয়েছে, অনেক ড্রামা মঞ্চস্থ হয়েছে। আরেকটি বিষয় যেটা নজর দেওয়ার মতো, প্রত্যেক আধিকারিককে কিন্তু সুশিক্ষিত হতে হতো। এই যে বাহুবলে মাসল পাওয়ারের জোরে আমি ক্ষমতা দখল করলাম, আমি বড় বড় উচ্চ পদ দখল করলাম, এটি কিন্তু প্রাচীন মিশরে
একেবারেই এর কোনো অস্তিত্ব ছিল না, কারণ শিক্ষার উপর, লেখাপড়ার উপর কিন্তু বিশদভাবে, গভীরভাবে নজর দেওয়া হতো। তো আমরা এই যে গোটা যে তাহলে মিশরীয় সভ্যতা, কিন্তু আরেকটি বিষয় শেখার, সেটি হচ্ছে যে মিশরীয় সভ্যতার পতনের দিকে, অর্থাৎ যখন সভ্যতা অনেক উন্নত হয়ে যায়, তখন যদি সম্রাটরা বা রাজারা যদি প্রজাদের প্রতি বা বিদেশ নীতির প্রতি প্লাস আভ্যন্তরীণ নীতির প্রতি নজর না দেয়, গুরুত্ব না দেয়, এবং প্রশাসনের ক্ষেত্রে যদি তারা সঠিকভাবে তারা যদি সেটাকে রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা না করেন, তবে যা পরিণতি হয় তাই হয়েছে কিন্তু এই মিশরীয় সভ্যতার ক্ষেত্রে। যদিও বিভিন্ন সময় ফেরাওরা তাদের উত্থান হয়েছে, তারা গৌরবকে পুনরুদ্ধার করার চেষ্টা করেছেন, কিন্তু আলেকজান্ডারের যে দিগ্বিজয়ী আলেকজান্ডার, যিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, তিনি তাঁর আক্রমণে মিশরীয় সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে মিশরের যে বাণিজ্য বা যে বিভিন্ন সমসাময়িক যে সভ্যতার সঙ্গে একটা আদান প্রদান, এবং মিশরের যে বাণিজ্যের মধ্যে যে বিভিন্ন অলংকার বা ধাতুর যে সমস্ত ব্যবহার, সেগুলোও কিন্তু নজরে পড়ার মতন। এই যে বৈদুর্যমণি, নীলকান্তমণি বা লিনেন ইত্যাদি যে বিভিন্ন বিষয়গুলি, বিভিন্ন বস্তুগুলির কথা আমি উল্লেখ করেছি, এগুলি কিন্তু মিশরীয় সভ্যতাকে, সংস্কৃতিকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল। এবং শুধু তাই না, মিশরের যে সমস্ত গন্ধদ্রব্য, সেই গন্ধদ্রব্যের জন্যই কিন্তু বিদেশ থেকে এই গন্ধদ্রব্যকে তারা বিদেশ থেকে আমদানি করে নিয়ে যেত, অর্থাৎ মিশর রপ্তানি করত। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে মিশরে যে ফেরাওদের যে মামি করার যে বিষয়টি, তার মধ্যেও কিন্তু তাদের যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সেটির পরিচয় পাওয়া যায়। ভাবুন তো, আজ থেকে কত যুগ আগে কি জাতীয় নানান রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করে তারা এই সমস্ত ফরাওদেরকে, যে তাদের যে মৃতদেহগুলোকে তারা রক্ষণাবেক্ষণ করতেন, সেটি কিন্তু ভেবে দেখার বিষয় আছে। এবং পরবর্তী পর্যায়ে আমরা পরের যে টপিকটা, সেখানে আমরা এই মিশরের যে সমসাময়িক যে চৈনিক সভ্যতা, অর্থাৎ শ্যাং রাজবংশের যে সভ্যতা, সেই বিষয়ে আলোচনা করব। সময় ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে, এই বলে আমি আমার বক্তব্যকে এখানেই শেষ করছি। নমস্কার।